পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের সকল সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে এই নির্দেশ। টাকার ভাগাভাগির দ্বন্দ্বে খুন হন এমপি আনার। কিলিং মিশনের চুক্তি হয় ৫ কোটি টাকায়। নিউ টাউনের বাসায় ডাকেন বান্ধবী শিলাস্তি রহমান। এমপি আনার হত্যায় গোয়েন্দা ব্যর্থতার দায় এড়াতে পারে না ভারত। উল্টোটা হলে চাপে পড়ত বাংলাদেশ, বলছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। 15 আগস্টের হত্যাকাণ্ড বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে বললেন প্রধানমন্ত্রী। স্বাধীনতার পক্ষের শক্তিগুলোকে আরও সুসংগঠিত হওয়ার তাগিদ। এবং দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সালাম মুর্শিদি সহ বাফুফের 5 কর্মকর্তাকে শাস্তি দিল ফিফা। সোহাগ সহ 3 জন পৃথক মেয়াদে নিষিদ্ধ। দর্শক, সংবাদ রাতে দেখছিলেন একেএস টিএমটি বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি কানিজ লাবণী। দর্শক, এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের সকল স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে মানি লন্ডারিং আইন ও দুর্নীতি দমন কমিশন বিধিমালার আলোকে মহানগর সিনিয়র স্পেশাল জজ এই আদেশ দেন। আবেদনের সঙ্গে বেনজির আহমেদের সম্পদের 17 পৃষ্ঠার তালিকাও আদালতে জমা দেন দুদক কর্মকর্তা। মহিউদ্দিন আহমেদের সহযোগিতায় আরও জানাচ্ছেন মাজহারুল ইসলাম। এপ্রিল মাসের শুরুর দিকে একটি দৈনিক পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের নামে বেনামে অবৈধ সম্পদের চাঞ্চল্যকর তথ্য। দীর্ঘ চাকরি জীবন শেষে 2022 সালে অবসরে যান পুলিশের সাবেক আইজি। অবসরের পরই বেরিয়ে আসে তার সম্পদের নানা তথ্য। এসব ঘটনার প্রেক্ষিতে সাবেক আইজি বেনজির আহমেদের নামে বেনামের সম্পদের তথ্য অনুসন্ধান করে দুদক। অনুসন্ধান শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেনের আদালতে একটি প্রতিবেদন দাখিল করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ হাফিজুল ইসলাম। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, বেনজির আহমেদের বিরুদ্ধে অভিযোগ তিনি ক্ষমতার অপব্যবহার করে দেশে বিদেশে নামে বেনামে শত শত কোটি টাকার সম্পত্তি অর্জন করেছে। এসব সম্পত্তি তিনি স্থানান্তর, বিক্রি ও বিদেশে পাচারের চেষ্টা করেছেন। এমত অবস্থায় রাষ্ট্রের ক্ষতি আশঙ্কা করে তার সকল সম্পত্তি ক্রোকের আবেদন করেন দুদক কর্মকর্তা। আদালত এরই প্রেক্ষিতে মানি লন্ডারিং আইন ও দুর্নীতি দমন কমিশন বিধিমালার আলোকে সাবেক আইজিপি বেনজির আহমেদের সকল সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। সাবেক আইজিপি বেনজির আহমেদের সকল সম্পত্তি ক্রোকের বিষয়ে বিস্তারিত জানাতে এখন স্টুডিওতে যুক্ত হচ্ছেন দেশ টিভির বিশেষ প্রতিনিধি মহিউদ্দিন আহমেদ। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মহিউদ্দিন, আপনাকে স্বাগত দেশ টিভির স্টুডিওতে। আপনার প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে বেনজির আহমেদের সকল সম্পত্তি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে, কোন প্রেক্ষাপটে আদালত আসলে এই আদেশ জারি করলো? দেখেন, ধন্যবাদ আপনার মাধ্যমে দর্শকদের। সেটি হচ্ছে গত কয়েকদিন আগে, প্রায় 15-20 দিন হতে পারে, এর আগে দুর্নীতি দমন কমিশন একটি অনুসন্ধান শুরু করে। সেটি আদালতের নির্দেশেই অনুসন্ধান শুরু করে বেনজির আহমেদের যে সম্পত্তি আছে সেই সম্পত্তিগুলো কোথায় কী অবস্থায় আছে। আসলে একটি দৈনিক পত্রিকায় এই রিপোর্টটি হয়েছে। এটি বাস্তবতা দেখার জন্য ভিতর থেকে আসলে এই ঘটনাগুলো ঘটেছে কিনা। এদিকে আবার বেনজির আহমেদ নিজে দাবি করছেন যেগুলো মিথ্যে অভিযোগ। তেমন প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন একটি টিম গঠন করে 3 সদস্যের, তারা অনুসন্ধান কাজ শুরু করে। তো যদি কোনো তার বিরুদ্ধে অভিযোগ শুরু হয়, যখন দুর্নীতি দমন কমিশন মনে করে যে এই ব্যক্তি অভিযোগ ওঠার পরে অনুসন্ধান চলা অবস্থায় এই সমস্ত সম্পত্তি হস্তান্তর করতে পারে, কারো কাছে বিক্রি করে দিতে পারে, ধরেন এটি অনুসন্ধান হইতে আরো 3 মাস সময় লাগতে পারে, 4 মাস সময় লাগতে পারে, যেহেতু অনেকগুলো সম্পদের অভিযোগ। তো সেক্ষেত্রে এর মধ্যে দিয়ে বেনজির আহমেদ তার এই সম্পদগুলো যদি কারো কাছে বিক্রি করে দেন, তাহলে সেটি তিনি বেঁচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই বিবেচনায় দুদকের কর্মকর্তারা এই দুর্নীতি দমন কমিশনের অনুমোদন নিয়েছেন। আর এখান থেকে কমিশন থেকে অনুমোদন নিতে হয়। অনুমোদন নিয়ে তারা এই আবেদনটি আদালতে করেছেন। আদালতে আবেদন করার আগে কিন্তু বিস্তারিত সব তুলে ধরতে হয়। এখানে আপনি পত্রিকায় যেরকম বলে দিলেন ঢালাওভাবে, আমরা টেলিভিশন অংশ নিউজ বলে দিই, কিছু ইনফরমেশন গ্যাপ থাকলেও নিউজ আমরা করি। আদালতে যখন একটা জিনিস উপস্থাপন করে তখন সেটি একটা বাস্তবতার নিরিখে একটা জায়গা যদি তার বাজেয়াপ্ত করার জন্য আদালতে আবেদন করেন দুদক কর্মকর্তা, সেখানে ওই জায়গার যে নথি নম্বর, যে দাগ নম্বর, খতিয়ান নম্বর, সঠিক তথ্য প্রমাণ সহকারে তার কাছে তুলে ধরতে হয়। তো আমি যেটি দেখেছি যে প্রতিবেদনটি আদালতে জমা দিয়েছেন দুদক কর্মকর্তা, সম্পদের যে তালিকা দিয়েছেন, সেখানে সুনির্দিষ্টভাবে এই জমির মালিককে, কার কাছ থেকে বেনজির আহমেদ কিনেছেন, কিছু সম্পদের মালিক তিনি, কিছু সম্পদের মালিক তার স্ত্রী আছেন, তার সন্তান আছেন, সেটি স্পষ্টভাবে তারা লিখে আদালতে জমা দিয়েছেন। যার প্রেক্ষিতে আদালত মনে করেছে না এটি যৌক্তিক মনে করেই তারা আজকে সেই সম্পদগুলা বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে।
আপনি যেমন বলছিলেন যে দুদকের অনুসন্ধান কর্মকর্তা তথ্য এবং প্রমাণ সহ জমা দিয়েছে, আমাদেরকে যদি জানাতেন যে সম্পদের যে তালিকা দেয়া হয়েছে আসলে সেখানে কি কি গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে এসেছে। এখানে একটি বিষয় দেখেছেন, আমাদের প্রতিবেদক নিউজের মধ্যে বলে দিয়েছে, সেটি হচ্ছে যে 17 পৃষ্ঠা। আপনি দেখেন এই 17 পৃষ্ঠার মধ্যে কিন্তু ওনার শুধু সম্পদের তালিকা, সেই জায়গাতে মনে হচ্ছে কি পরিমাণ সম্পদ থাকতে পারে। তো আমি প্রতিবেদনে যেটি দেখেছি সেটি হচ্ছে এখানে তিনি বেশিরভাগ সম্পদ কিনেছেন গোপালগঞ্জে। গোপালগঞ্জে কিনেছেন, তারপরে তার সম্পদ আছে আপনার কক্সবাজারে, সেখানে কক্সবাজার উখরিয়াতে তার সম্পদ আছে। আর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, গোপালগঞ্জের আরো কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা, যে জায়গাগুলোতে জমির দাম বেশি বা উনি মনে করেছেন যে গুরুত্বপূর্ণ জায়গা। এর বাইরে ওনার ধরেন 33টি ব্যাংক অ্যাকাউন্ট পেয়েছে দুর্নীতি দমন কমিশন, ওই অ্যাকাউন্টগুলো জব্দ করার নির্দেশ দিয়েছে। এখানে আদালতে আবেদন করার সময় দুদক কর্মকর্তা বলেছেন স্থাবর এবং অস্থাবর, মানে তার সকল সম্পত্তি একসঙ্গে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে। এখন কি হবে তাহলে বাজেয়াপ্ত করার পরে? এখন দুর্নীতি দমন কমিশন একটি রিসিভার নিয়োগ করবে, তারা এই সম্পদগুলোর সামনে গিয়ে যেটি আমরা যত দেখতে পাই যে সাইনবোর্ড সাটিয়ে দিবে, টাঙ্গিয়ে দিবে, সেখানে বলবে যে এই সম্পত্তি কোনো বিক্রি হস্তান্তর কিছুই করা যাবে না। এই সম্পত্তির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের অভিযোগ আছে। এখানে তদন্ত শেষ হওয়ার আগ পর্যন্ত আদালতে যতক্ষণ পর্যন্ত না প্রমাণ না হবে যে এই সম্পত্তি বেনজির আহমেদ তার যে টাকা দিয়ে কিনেছেন সেই টাকাগুলো বৈধ উপায়ে উনি অর্জন করেছেন, যতক্ষণ প্রমাণ তিনি করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত এই সম্পত্তি তিনি আর কোথাও হস্তান্তর এবং বিক্রি করতে পারবেন না, নিজে ব্যবহারও করতে পারবেন না। আরেকটু জানতে চাচ্ছি, আপনি যেহেতু ব্যাংক অ্যাকাউন্টের কথাগুলো বললেন, ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে কি তার স্ত্রী, সন্তান, তাদের অ্যাকাউন্টগুলোকেও কি ধরা হয়েছে? হ্যাঁ, ধরা হয়েছে। তাদের যে কোম্পানি আছে সেই কোম্পানিকে এর আওতায় নিয়ে আসা হয়েছে। আমি যদি তথ্য থাকে, আমি যদি বলি আপনাকে, যেমন গোপালগঞ্জে যেটি আমি বলেছিলাম, গোপালগঞ্জের 65টি স্থানে তার জায়গা আছে। আর জায়গাগুলোর আমি দেখেছি যে 15 লাখ, 20 লাখ, বিভিন্ন লটে কেনা, 5 লাখ, 6 লাখ, এভাবে 7 লাখ, এভাবে বিভিন্ন লটে জায়গাগুলো কিনা হয়েছে। এর বাইরে আপনার যে ওনার যে স্ত্রী আছে জিসান মির্জা, তারও যে ব্যাংক হিসাব সেটা এটার আওতাভুক্ত আনা হয়েছে। এবং ধরেন তার নিকট আত্মীয় যদি থাকে, আমি আরেকটি কথা বলে রাখি যে এর পরের দফা যখন ইনভেস্টিগেশনটা আরো গভীরে যাবে, তার নিকট আত্মীয় যারা আছেন তাদের সম্পদ, তাদের সম্পদ, তার যদি ভাই থেকে থাকেন, তার যদি বোন থেকে থাকেন, অথবা আরো দূরের আত্মীয় থেকে থাকেন, তার বাড়ির যদি কাজের মেয়েও থেকে থাকেন, তার নামেও যদি কিনে, এটিও দুদকে কিন্তু আস্তে আস্তে ওরা আওতায় নিয়ে আসবে। আচ্ছা, আরেকটু জানতে চাচ্ছিলাম, যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট সম্পদের কথা আসলে, দেশের বাইরেও তো তার সম্পদ আছে, সেই ব্যাপারটা কি দেশের বাইরের ক্ষেত্রে একটু দুর্নীতি দমন কমিশনের অসুবিধা হয়। সেটি হচ্ছে তারা যেসব দেশের সাথে তাদের চুক্তি আছে, এমএলএম পাঠাইতে হয়। এমএলএম যখন পাঠাবে তারপরে দূতাবাসের মাধ্যমে তথ্য আসলে সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। এটি একটু জটিল প্রক্রিয়া। আমরা এখন দেশের বাইরে যদি চিন্তা নাও করি, দেশের মধ্যে যদি থাকি আমরা, একজন পুলিশ কর্মকর্তা আসলে কিভাবে এত সম্পদের মালিক হয়, এটি আদালতে প্রমাণ হবে মালিক কি মালিক না। এখন আমরা যেটি দেখেছি, দুদকের প্রাথমিক অনুসন্ধান যেটি দেখেছি, এটি আসলে অবাক করার মতো। এই সম্পদটা একটা মানুষ কতদিনে ভোগ করবে? একজন সরকারি কর্মকর্তার জন্য দেশের ভেতরেই এই সম্পদ অর্জন করাটা বোধহয় বেশ কষ্টসাধ্য। কারণ ওনার বেতনের সাথে এই সম্পদের সাথে কোনো সামঞ্জস্য নেই। এটি আমার মনে হয় না কোনোভাবে উনি বুঝাতে পারবেন আদালতকে অথবা দুর্নীতি দমন কমিশনকে যে আমি আসলে বেতন থেকে এটি করেছি। এটি ক্ষমতার অপব্যবহার যেটি, সেটিও কিন্তু দুর্নীতি দমন কমিশন আইনে অপরাধ, আপনি যদি ক্ষমতার অপব্যবহার করেন। মহিউদ্দিন, ধন্যবাদ আপনাকে। আমরাও আশা করছি দুদক এবং আদালত হয়তো সঠিক সিদ্ধান্তে পৌঁছাবে এই মামলার ব্যাপারে। অসংখ্য ধন্যবাদ দেশ টিভির স্টুডিওতে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মহিউদ্দিন আহমেদ। আমরা তার কাছে জানছিলাম যে সাবেক আইজিপি বেনজির আহমেদের সকল সম্পত্তি ক্রোকের বিষয়ে বিস্তারিত তথ্য। চলে যাচ্ছে অন্য প্রসঙ্গে। বিশ্বজুড়ে এখন বড় সমস্যা মুদ্রাস্ফীতি, বাংলাদেশেও এর প্রভাব পড়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশের রিজার্ভ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই, সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনের 14 দলের বৈঠকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শামীম আক্তারের রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রাসিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে 14 দলের নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনের পর এটি প্রথম বৈঠক। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার সপক্ষ শক্তিকে আরও সংঘবদ্ধ হতে হবে। মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি বিদেশে বসে যতই ষড়যন্ত্র করুক, মুরব্বি ধরুক, তাতে কোনো লাভ হবে না। আমরা যারা স্বাধীনতার সপক্ষ শক্তি, আমাদেরকে আরো সুসংগঠিত হয়ে আমাদের মানুষের কাছে, যে মানুষকে এই চেতনায় ফিরে আনতে হবে। এটা এসে গেছে, কারণ জয় বাংলাও নিষিদ্ধ ছিল, আজকে জয় বাংলার স্লোগান চলে এসেছে। জাতির পিতার নামটা ইতিহাসের থেকে মুছে গিয়েছিল, সেটাও ফিরে এসে ইতিহাস বিকৃতিটা আমরা পরিবর্তন করতে সক্ষম হয়েছি। 7ই মার্চের ভাষণও তো নিষিদ্ধ ছিল, সেটা আন্তর্জাতিক সম্মান পেয়েছে। 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস,
সেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে তার মর্যাদা পেয়েছে। এ সময় প্রধানমন্ত্রী আরো বলেন, করোনা মহামারীর পর যুদ্ধে নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞায় সারা বিশ্বেই মুদ্রার স্থিতি বেড়েছে, বাংলাদেশও এর বাইরে নেই। তবে রিজার্ভ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশে যথেষ্ট খাদ্য মজুদ আছে। আজকে গাজায় যে ঘটনাগুলি ঘটছে, যেভাবে মানুষ হত্যা এবং নারী হত্যা, শিশু হত্যা, হাসপাতালে রীতিমতো গণহত্যা, আমরা এর প্রতিবাদ করি আন্তর্জাতিক পর্যায়ে। আমি যেখানে যাই, আমার ইস্যু থাক আর না থাকা, আমি এটা প্রতিবাদ করি এবং যুদ্ধ বন্ধ করবার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। বাংলাদেশে বিদেশি এয়ারবেজ বানাতে না দেয়ায় অনেকেই ষড়যন্ত্র করছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এদেশের মানুষ তার সাথে আছেন, তাই তিনি কাউকে ভয় করেন না। যতক্ষণ জনগণ আছে আমাদের সাথে, ওটা আমি কেয়ার করি না। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা। অর্থের ভাগাভাগির দ্বন্দ্বে হত্যা করা হয়েছে এমপি আনোয়ারুল আজিম আনারকে। গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ জানিয়েছেন, 13 মে 30 মিনিটেই শেষ হয় কিলিং মিশন। লাশ গুম করতে আলাদা করা হয় হাড় মাংস। মূল পরিকল্পনাকারী শাহিন পরিকল্পনা বাস্তবায়নে চুক্তি করেন 5 কোটি টাকার। নিউ টাউনের বাসায় আনারকে ডেকে আনার দায়িত্ব দেওয়া হয় শিলাস্তি রহমানকে। বিস্তারিত জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার জট খুলতে শুরু করেছে। ঘটনার তদন্তের দায়িত্বে থাকা ডিবি পুলিশের প্রধান হারুনুর রশিদ দুপুরে সংবাদ সম্মেলনে ঘটনার লোমহর্ষক বর্ণনা দেন। বিভিন্নভাবে খণ্ডিত করে এবং সেখানে বিভিন্ন ধরনের সেখানে আলাদা করে এক শরীর থেকে আলাদা করে মাংসের সাথে হাড্ডি আলাদা করে সেখানে যেভাবে ওনারা হলুদের গুঁড়া দিয়ে যেভাবে তারা এটাকে বিভিন্ন জায়গাগুলি করেছে। গোয়েন্দা প্রধান জানান, 13 মে 30 মিনিটেই শেষ করা হয় কিলিং মিশন। সেটা 13 তারিখ 2:51 মিনিটে তারা সবাই ঢুকেছে এবং আধা ঘন্টার মধ্যে কিন্তু এই নৃশংস বর্বরচিত হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে যায়। মূল পরিকল্পনা করেন শাহিন, অংশ নেয় আরো 5 থেকে 6 জন। হলো ফ্ল্যাট নম্বর 2B1, হাউস নম্বর 17, রোড নম্বর 65, গুলশান 2। এই বাসা। আরেকটা বাসা ছিল হলো বসুন্ধরা, সেটা হলো 1929, রোড নম্বর 32, ব্লকে বসুন্ধরা আবাসিক এলাকা। এই দুইটা বাসায় তাদের অন্তত 1 মাসে 2 মাসে অনেকগুলি প্ল্যান হয়েছে। সে প্ল্যানের পার্ট হিসাবে প্রথমে তারা একটি বাসা ভাড়া নেই সেখানে 25 তারিখ, এবং সেই বাসা ভাড়া এগ্রিমেন্টে বলা আছে তারা সেখানে গিয়ে 30 তারিখ উঠবে, এবং তারা সেই মোতাবেকই মাস্টার প্ল্যান যিনি করেছেন তাকে হত্যা করা, তিনি এবং যিনি অপরাধটা হত্যাকাণ্ড সংগঠিত করবেন, যিনি করবেন উনি এবং আরেকজন তাদেরই গার্লফ্রেন্ড, তারা 3 জনে মিলে 30 তারিখ বাংলাদেশ থেকে তারা বিমান যুগে চলে যায়। হারুনুর রশিদ জানান, এমপি আনারকে নিউ টাউনের বাসায় আনার দায়িত্ব পালন করেন শাহিনের বান্ধবী শিলাস্তি রহমান। লাশ গুম করতে অবলম্বন করা হয় ভয়ঙ্কর পন্থা। তার গার্লফ্রেন্ড সেলেস্টি আর যে মূল কাজটা করেছে, হত্যাকাণ্ডের সংগঠক হিসেবে কাজ করেছে, যাকে রেখে আসছিল শাহিন, তার নাম হচ্ছে আমানুল্লাহ। কিন্তু এই আমানুল্লাহ কিন্তু তার নাম আমানুল্লাহ না, সে কিন্তু সেখানে একটা নতুন পাসপোর্ট করে আমানুল্লাহ সেজেছে, কিন্তু তার নাম কিন্তু আরেকটা। ওই যে নামটা, সে কিন্তু পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির বড় নেতা ছিল, তার নাম গলাকাটা পার্টির নেতা। সে তার বিরুদ্ধে। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, এমপি আনারের হত্যাকারীরা চিহ্নিত, তদন্ত শেষ হলেই তালিকা প্রকাশ করা হবে। আমাদের পুলিশ, আমাদের গোয়েন্দা সংস্থা এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা, ভারতীয় পুলিশ, 2 দেশ থেকে আমরা কাজ করছি যাতে এই আরো কিছু তথ্য, আমরা তো সুনিশ্চিত হয়েছে তাকে হত্যা করা হয়েছে, যারা হত্যা করেছেন তাদের মুখের থেকে আমরা এগুলি শুনেছি, কিন্তু ডেড বডিটা আমরা এখনো উদ্ধার করতে পারিনি। আমরা সেই যে তদন্তের খাতিরে, তদন্তের স্বার্থে আমরা আপনাদেরকে বলছিলাম যে আমরা এই তদন্তটা মোটামুটি গুছিয়ে এনে আপনাদেরকে জানাবো। এই ঘটনা সরকার অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহিন কোর্ট চাঁদপুরের বাসিন্দা। এমপি আনারের বাল্যবন্ধু শাহিন বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও নিয়ন্ত্রণ করেন এই এলাকার স্বর্ণ চোরাচালান। টাকার ভাগ বাটোয়ারা নিয়েই আনারের সঙ্গে শাহিনের দ্বন্দ্ব শুরু হয়। মিশন বাস্তবায়নের দায়িত্ব দেয়া হয় আরেক বন্ধু চরমপন্থী নেতা আমানুল্লাহ আমানকে। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের রিপোর্টে দেখুন বিস্তারিত।
স্বর্ণ চোরাচালানের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে প্রায় মাসখানেক আগে ঝিনাইদহের কোটচাঁদপুরের এই বাগানবাড়িতে বসেই এমপি আনোয়ারুল আজিমকে হত্যার পরিকল্পনা সাজায় তারই ছোটবেলার বন্ধু আখতারুজ্জামান শাহীন। সেই পরিকল্পনা অনুসারে 30 এপ্রিল বান্ধবী শিলাস্তি রহমান ও চরমপন্থী নেতা আমানুল্লাহ আমানকে নিয়ে কলকাতায় যান শাহীন। ভাড়া নেন কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের 56 নম্বর ফ্ল্যাট। সেখানে আমানের সাথে 5 কোটি টাকা চুক্তিতে হত্যার দায়িত্ব বুঝে দিয়ে 10 মে ফিরে আসেন দেশে। পূর্ব পরিকল্পনা অনুসারে শাহীনের বান্ধবী শিলাস্তি রহমানকে দিয়ে সেই ভাড়া করা ফ্ল্যাটে ডেকে আনা হয় এমপি আনোয়ারুল আজিমকে। সেখানে 13 মে আমানুল্লাহ আমান ভাড়াটে খুনি ফয়সাল ও মোস্তাফিজ সহ 5-6 জন মিলে হত্যা করে এমপি আনোয়ারুল আজিমকে। এই হত্যাকাণ্ডের ঘটনার পর শাহীনের অপকর্ম নিয়ে মুখ খুলতে শুরু করেছে এলাকাবাসী। বেরিয়ে আসছে শাহীনের অন্ধকার জগতের নানা কাহিনী। এর আগে ভাটা ছিল, ভাটা নষ্ট করে বাংলা করেছে, তারা ওরা চোখে ঠিক মতো দেখিনি কোনোদিনই। ওই শুনেছি সাইড মেয়ে ছেলে নিয়ে এসে ভালো ভালো লোক ভিডিও করে ইনি জিম্মি করে, ইনার দ্বারা এমন কোনো কাজ নেই যে হয় না। এর মাদকের ব্যবসা, এর ইয়াবার ব্যবসা, এর স্বর্ণের ব্যবসা, এমন কোনো বিজনেস নেই করে না। শাহীন মিয়ার দেশে আইনি আওতায় এনে সুষ্ঠু একটা বিচার আমরা চাচ্ছি। আর একজন সংসদ সদস্যের এমন নৃশংস হত্যাকাণ্ড মেনে নিতে পারছেন না নেতাকর্মীরা। স্থানীয় নেতাকর্মী সহ শাহীনের ভাই পৌর মেয়রও চাই এই হত্যাকাণ্ডের বিচার। আমি এখনো এটা রিলাই করতে পারছি না, যে বিশ্বাস করতে পারছি না যে আমার ভাইয়ের একটা কাজের সাথে জড়িত থাকতে পারে। তবে যদি তদন্তের সত্যতা মেলে তখন তারা আমার অস্বীকার করার থাকবে না। তবে পুলিশ বলছে শাহীন মাঝে মাঝেই দেশে আসতেন এবং তার বাগান বাড়িতে থাকতেন। তবে এখানে কে বা কারা আসতেন তার কোনো তথ্য নেই পুলিশের কাছে। এই হত্যাকাণ্ডের পর শাহীনের বিষয়ে সবকিছুই খতিয়ে দেখছে পুলিশ। 2 তলা একটা ভবন আছে যেটা সম্ভবত ডুপ্লেক্স। তো এখানে কে কারা কখন আসতো এটা সুনির্দিষ্টভাবে আমাদের কাছে ওরকম তথ্য নাই। আমরা বিষয়টাকে এখন সম্পূর্ণ গোয়েন্দা নজরদারিতে রাখছি। এমপি আনোয়ারুল আজিমের হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীন 1991 সাল থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের 379 ইস্ট হেভেন স্ট্রিট ব্রুকলিন এলাকায় থাকেন। সে মাদক, স্বর্ণ চোরাচালান সহ নানা অপকর্ম চালিয়ে আসছেন দীর্ঘদিন ধরে। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি। এমপি আনার হত্যাকাণ্ডে ভারত কোনোভাবেই দায় এড়াতে পারে না বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন উল্টোটা হলে বড় চাপে পড়তো বাংলাদেশ। আর এখনো লাশ উদ্ধার করতে না পারাকে কলকাতা পুলিশের বড় ব্যর্থতা হিসেবে দেখছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক। এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে ভারত সরকার কিছু না জানানোরও কারণও দেখছেন না তারা। শাহাদাত নিশাদের রিপোর্ট। ভারতের গুরুত্বপূর্ণ ও পরিকল্পিত শহরগুলোর মধ্যে অন্যতম শহর পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার নিউ টাউন। পরিকল্পিত এই শহরেই অনেকটা প্রকাশ্যে খুন হয়েছেন বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। হত্যাকাণ্ডের বেশ কয়েকদিন পার হলেও এখনো এমপি আনারের মরদেহ উদ্ধার করতে পারেননি কলকাতা পুলিশ। সে দেশের সিআইডি তৎপরতা লক্ষ্য করা গেলেও আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি ভারত সরকার। এই হত্যার পেছনে রহস্য কি, আর একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়েও কেনই বা নিরাপত্তাহীনতায় ছিলেন এই সাংসদ, সে বিষয়ে উঠেছে নানা প্রশ্ন। এমন হত্যাকাণ্ডে ভারত কোনোভাবেই দায় এড়াতে পারেন না বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। আমাদের দেশে হয়তো মেম্বার অফ পার্লামেন্ট বিদেশি মারা যায়নি, কিন্তু বিদেশি মারা গেছে এরকম ঘটনা তো ঘটেছে, তাই না? সন্ত্রাসী কার্যকলাপে বিদেশে মারা গেছে, সেটাও হয়েছে। আমার মনে হয় না ওইভাবে দেখা ঠিক। কথা হচ্ছে যে ভারতের জন্য তো একটা ইমেজ সংকট, একটা মেম্বার অফ পার্লামেন্ট এরকম ভাবে নিহত হলো, এবং যেভাবে নিহত হয়েছে, যে চিত্রটা আমরা খবরে দেখছি, সেটাও তো একটা ভয়ঙ্কর বিষয়। অপরাধ বিশ্লেষকরা বলছেন বাংলাদেশে যেমন বিভিন্ন দেশের নাগরিকদের জন্য আলাদা নিরাপত্তা ব্যবস্থা থাকে, সেক্ষেত্রে ভারতেও বাংলাদেশের নাগরিকদের জন্য নিরাপত্তা জরুরি। যেহেতু একটা নিরাপত্তার ঘাটতি সেখানে তৈরি হয়েছে, তার মানে চাইলে ওখানে গিয়ে কাউকে হত্যা করা যায়, তো সেটি তো নিশ্চয়ই এটি পশ্চিমবঙ্গ বলুন বা সার্বিকভাবে ভারত সরকারকেও ভাবাবে। সুতরাং এই বিষয়টা তারা আলাদাভাবে দেখবে বলে আমার কাছে মনে হয়। গুরুত্বপূর্ণ ব্যক্তি হওয়ায় ভারতে যাওয়া অবহিত করা জরুরি ছিল উল্লেখ করে সাবেক আইজিপি AKM শহীদুল হক বলেন, এমপি আনারের হত্যায় ভারতে কেউ জড়িত কিনা তা দ্রুত খুঁজে বের করার দায়িত্ব দেশটির আইন শৃঙ্খলা বাহিনীর। দায়িত্বশীল ব্যক্তি হলে আপনি দায়িত্বশীল ভাবে চলবেন। আপনি নিজে যদি মনে করেন যে আপনার নিরাপত্তা বিঘ্ন হতে পারে, আপনার শত্রু আছে, তাহলে সেটা আগে থাকতেই আপনি সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীকে জানাবেন।
গেল 12 মে চিকিৎসার কথা বলে দর্শনা সীমান্ত দিয়ে ভারত যান ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। সাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। জনপ্রিয়তার কারণে সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে তৃতীয়বার মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি কোনো অপকর্মে জড়িত থাকলে তা তদন্তে বেরিয়ে আসবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানিয়েছেন, দুই দেশের গোয়েন্দা সংস্থা সমন্বিতভাবে পুরো বিষয়টি উদ্ঘাটন করার জন্য কাজ করে যাচ্ছে। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। চিকিৎসার উদ্দেশ্যে গত 12 মে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে ভারতের কলকাতায় যান ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। 2 দিন পর রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি। বুধবার সকালে তার হত্যার খবর প্রকাশ্যে আসে। পুলিশ বলছেন, কলকাতার উপকণ্ঠে নিউ টাউনের অভিজাত আবাসন সঞ্জীবা গার্ডেনে একটি ফ্ল্যাটে আনারকে খুন করা হয়। হত্যার পর থেকেই এমপি আনারের নানা বিতর্কিত কর্মকাণ্ডের খবর আসতে থাকে গণমাধ্যমে। এসব খবরে বলা হয়, অবৈধ ব্যবসার অর্থ ভাগাভাগি দ্বন্দ্বেই খুন হন এমপি আনার। এমন বাস্তবতায় সকালে আওয়ামী লীগের যুব ক্রীড়া উপকমিটির পরিষদ সভায় এমপি আনারকে নিয়ে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, তদন্তেই বেরিয়ে আসবে এমপি আনার অপরাধী কিনা। সংসদ সদস্য কলকাতায় মারা গেছে, তাকে হত্যা করা হয়েছে। ইনভেস্টিগেশন কমপ্লিট হওয়ার আগে আমরা তো বলতে পারছি, তো তাকে আমরা তৃতীয়বারও নমিনেশন দিয়েছি তার জনপ্রিয়তার জন্য। এখন সে ভেতরে কোনো অপকর্ম করে কিনা এইসব যখনই প্রমাণিত হয়, প্রধানমন্ত্রী কিন্তু জিরো টলারেন্স। একই দিন দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সভায় একই সাথে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ করছে দুই দেশের গোয়েন্দারা। এখন দুই দেশের মধ্যে সমন্বিতভাবে এই নিয়ে কাজ হচ্ছে। দুই দেশের গোয়েন্দারাই সমন্বিতভাবেই পুরো বিষয়টা উদ্ঘাটন করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে। আমাদের মিশন, বিশেষ করে কলকাতায় আমাদের যে হাই কমিশন অফিস আছে, তারা সেখানকার কর্তৃপক্ষ, পশ্চিম বাংলার কর্তৃপক্ষ, ভারতীয় কর্তৃপক্ষ, ভারতীয় পুলিশের সাথে নিবিড় যোগাযোগ রাখছেন। এবং যেহেতু বিষয়টা তদন্তাধীন, সেজন্য আমি বেশি কিছু বলতে চাই না। টানা 3 বার আওয়ামী লীগ থেকে নৌকা নিয়ে ঝিনাইদহ 4 আসন থেকে এমপি নির্বাচিত হন আনোয়ারুল আজিম আনার। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশের সংসদ সদস্যকে ভারতে নৃশংসভাবে হত্যার মধ্য দিয়ে দেশের রাজনীতির দুর্বৃত্তায়নের চিত্র ফুটে উঠেছে বলে দাবি করেছে বিএনপি। সাবেক সেনা প্রধানের অপকর্মের দায় আওয়ামী লীগ সরকারেরই দাবি দলটির। সাইফুর রিপনের রিপোর্টে দেখুন বিস্তারিত। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। রিজভী বলেন, দেশের বিপর্যস্ত অর্থনৈতিক অবস্থার মধ্যে 1,46,00,000 টাকা দরে 261টি গাড়ি কেনার সিদ্ধান্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের ঘুষ হিসেবে দেওয়া হচ্ছে বলে মনে করে দেশের মানুষ। ইতিমধ্যে ব্যাংকগুলোর বিনিয়োগ ক্ষমতা কমে যাচ্ছে। আবার চরম ডলার সংকটে গ্রাহকের চাহিদা অনুযায়ী পণ্য আমদানির জন্য এলসি খুলতে পারছে না। অন্যদিকে উপজেলা ও জেলা পরিষদের সরকারি কর্মকর্তাদের জন্য 261টি স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল ক্রয়ের জন্য প্রধানমন্ত্রীর মত দিয়েছেন। গত 7ই জানুয়ারি ডামি নির্বাচনের আগেই কেনার কথা ছিল, যা উৎকোচ হিসেবেই সেগুলিকে মানুষ বিবেচনা করেছে। অভিযোগ করেন, দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে মার্কিন নিষেধাজ্ঞা পাওয়া সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। জেনারেল আজিজের অপকর্মের দায় শেখ হাসিনা সহ ডামি আওয়ামী সরকারের। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ ও সাবেক পুলিশ প্রধান বেনজিররা আওয়ামী ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় গেস্টাপো বাহিনীর ন্যায় ভূমিকা রেখেছে। বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণেও ভূমিকা রেখেছে তারা। এদিকে দেশ টিভিকে দেয়া সাক্ষাৎকারে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, বর্তমান সরকারের রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে জনগণের প্রতিনিধি না হয়েও জনপ্রতিনিধিত্ব করছে অপরাধীরা। রাজনীতি যে ব্যাপক দুর্বৃত্তায়ন, যে ধরনের ব্যক্তিরা কখনো কল্পনাও করে নাই জাতীয় সংসদ সদস্য হবে, সেই ধরনের লুটেরা, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, চরিত্রহীন এইসব লোকেরাই এখন জাতীয় সংসদের সদস্য হয়েছে। জনগণের ধারণা, গত 3টি নির্বাচনে যারা নির্বাচিত হয়েছে তাদের শতকরা 80 জনই
এই চরিত্রের অধিকারী যেটি নিহত সংসদ সদস্যের কাছ থেকে জনগণ পেয়েছে। কী ধরনের ব্যক্তিরা এই দেশে সংসদ সদস্য মতো মর্যাদাপূর্ণ পদে অধিষ্ঠিত, এটি সারা বিশ্ব দেখল। জনগণের ভোটের মধ্য দিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই কেবল রাজনীতির দুর্বৃত্তায়ন ঠেকানো সম্ভব বলেও মন্তব্য করেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান। প্রকৃত জনপ্রতিনিধিরা যদি এই ভুয়া এমপিদের স্থানে জাতীয় সংসদে বসতে পারে তাহলে অবস্থার উন্নতি হতে পারে। আপাতত এই সরকার যতদিন ক্ষমতায় আছে সেই সম্ভাবনা আমরা দেখছি না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দর্শক, সংবাদ রাতে আরো থাকছে। দ্বিতীয় টি-20তে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, টানা ব্যর্থতায় বাদ লিটন, একাদশে তানজিদ তামিম ও তানজিম শাকিব। আগামী 4 জুলাই পর্যন্ত জামিন পেলেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। সকালে শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন চান তিনি। সেই সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে নানা কর্মকাণ্ডে অংশ নিতে স্থায়ী জামিনের আবেদন করেন তার আইনজীবী। বারবার হাজিরা নিয়ে উদ্বেগ জানিয়ে ডক্টর ইউনুস বলেন, এতে আন্তর্জাতিক পর্যায়ে ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এম এ আজিমের রিপোর্ট। শ্রম আইন লঙ্ঘন মামলায় সাজাপ্রাপ্ত নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস জামিনের মেয়াদ শেষ হওয়ায় আবারও হাজির হন শ্রম আপিল ট্রাইব্যুনালে। এ সময় মেয়াদ বাড়িয়ে স্থায়ী জামিন আবেদন করেন তার আইনজীবী। শুনানি শেষে 4 জুলাই পর্যন্ত জামিন দেন আদালত। বারবার হাজিরা নিয়ে নিজেদের অসন্তুষ্টি জানান আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। কোর্ট মনে হয় অনেকটা নিরুপায় হয়ে আবার আগামী 4-7 তারিখে আমাদের পরবর্তী ডেট নির্ধারণ করেছেন, ওই দিন পর্যন্ত বেইল মঞ্জুর করেছেন। আর ডক্টর ইউনুস উদ্বেগ প্রকাশ করে জানান, মামলার বিচার প্রক্রিয়া তার স্বাভাবিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করছে। এতে ইচ্ছে থাকলেও দেশের জন্য কিছুই করতে পারছেন না। প্রচুর কাজ করতে পারতাম যদি না আমরা এইসব টানাহেস্টার মধ্যে পড়ে না আছে, এই দুর্যোগের মধ্যে পড়ে না আছে। এতে ঠকছে কারা? আমি কি ঠকছি? আমার ঠকার কি আছে? আমি যা করার করেছি। শেষ বয়সে যেটুকু করে যেতে চেয়েছিলাম আমাকে সে সুযোগ দেওয়া হচ্ছে না, আমাকে নানা টানাহেস্টার মধ্যে রাখা হচ্ছে, সেটা দেশের মানুষ ঠকছে। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইনজীবী খুরশিদ আলম জানান, ডক্টর ইউনুস সাজাপ্রাপ্ত আসামি, তার মুখে দেশের ভাবমূর্তির কথা মানায় না। উনি আপিল করে গ্রিভান্স করেছে আমার সাজাটা বাতিল করা হোক। কাজে উনি কিভাবে বলবেন বাংলাদেশের ইমেজ নষ্ট হচ্ছে? আর শ্রম আদালতের আইন ভঙ্গের জন্য ওনার বিরুদ্ধে মামলা হয়েছে, এটা তো আজকে নতুন না। গেল 16 এপ্রিল শ্রম আইন লঙ্ঘনের মামলায় 6 মাসের সাজাপ্রাপ্ত হন নোবেলজয়ী ডক্টর ইউনুস। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বাফুফের জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুস সালাম মুর্শিদিকে জরিমানা করেছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইমের নিষেধাজ্ঞা বেড়েছে। এছাড়া বাফুফের আরও 3 কর্মকর্তাকে শাস্তি দিয়েছে ফিফা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আর্থিক বিষয়াদি নিয়ে তদন্ত করে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সেই তদন্তে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে 2 বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল। সোহাগ ছাড়াও আরও কয়েকজনের উপর তদন্ত অব্যাহত রেখেছিল ফিফা। সেই তদন্তের চূড়ান্ত রায় বৃহস্পতিবার প্রকাশ করে ফিফা। দেশে ফুটবলের উন্নয়নে ফিফার দেয়া ফান্ডের অনিয়ম করায় বাফুফের জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুস সালাম মুর্শিদিকে জরিমানা করা হয়। তাকে 10,000 সুইস ফ্রাঁ বা 13 লাখ টাকা জরিমানা গুনতে হবে। তার বিরুদ্ধে ফিফা প্রতিবেদনে 14 নম্বর ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়, যে ধারায় সাধারণ কর্তব্য পালনে তিনি ব্যর্থ হয়েছেন বলে উল্লেখ করা হয়। এদিকে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে 3 বছর সকল ধরনের ফুটবল কার্যক্রমে অংশ নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। সঙ্গে 20,000 সুইস ফ্রাঁ বা প্রায় 25.5 লাখ টাকা জরিমানা করা হয়। এর আগে ফান্ড অনিয়মের দায়ে তাকে ফিফা 2 বছরে নিষেধাজ্ঞা দিয়েছিল এবং 10,000 সুইস ফ্রাঁ জরিমানা করে। শাস্তির আওতায় এসেছেন বাফুফের 2 কর্মকর্তাও। সাবেক প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন ও অপারেশনস ম্যানেজার মিজানুর রহমানকে সব ধরনের ফুটবল থেকে 2 বছরের জন্য নিষিদ্ধের পাশাপাশি 10,000 সুইস ফ্রাঁ বা প্রায় 13 লাখ টাকা জরিমানা করে ফিফা। বাফুফের ক্রয় কর্মকর্তা ইমরুল হাসান শরীফকে সাজা দেয়নি ফিফা, তবে তাকে ভবিষ্যতে কোনো ভুল না করার জন্য সতর্কবার্তা দিয়েছে। এছাড়া ফিফার ট্রেনিংয়ে অংশ নেওয়ার জন্য বলা হয়েছে।
প্রতাপ কোচ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।